হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2009 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান এপিক সায়েন্স ফিকশন মুভি আবতার নিয়ে। অবতার নিয়ে। 2009 সালে মুক্তি পেলেও সেই সময় বিশেষে প্রযুক্তিগত দিক থেকে এই মুভি ছিল অনেক এগিয়ে। আর ঠিক সেই কারণে এক দশকের বেশি সময় পার করে রিলিজ ডেট থেকে এখনো পর্যন্ত বক্স অফিস কালেকশনের দিক থেকে সব থেকে বেশি আয় করা মুভিগুলির লিস্টে একদম টপে রয়েছে এই মুভি। এমনকি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে বেশি আয় করা মুভি অ্যাভেঞ্জার্স এন্ড গেমের থেকেও এগিয়ে আবতার। কারণ আয়ের দিক থেকে এন্ড গেম রয়েছে দ্বিতীয় পজিশনে। মুভিটি তো আমি এক্সপ্লেন করছি, কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই মুভিটি আপনারা অবশ্যই দেখুন। তাহলেই এর ভিজুয়াল এফেক্ট দেখে আপনারা বুঝতে পারবেন কেন এখনো পর্যন্ত এটি বিশ্বের সব থেকে বেশি আয় করা মুভি। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো প্রায় 13 বছর পর এই মুভির সেকেন্ড পার্ট আসতে চলেছে এই বছরের ডিসেম্বর মাসে। তাই প্রথম পার্টের গল্পটা আপনারা জেনে নিন আর অপেক্ষা করুন সেকেন্ড পার্টের জন্য। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 7.8 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাবো মেন স্টোরি ঝাঁঝালো শট দিয়ে একটি সবুজ রেন ফরেস্টের বৃক্ষরেখা জুড়ে। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই এই মুভির প্রধান চরিত্র জ্যাক সুলিকে, যে একজন অবসরপ্রাপ্ত পঙ্গু নৌসেনা। আর বর্তমানে সে একটি মহাকাশযানের মাধ্যমে পাড়ি দিয়েছে প্যান্ডোরা নামক একটি উপগ্রহের উদ্দেশ্যে। যদিও সে একা না, তার সাথে বহু অবসরপ্রাপ্ত সোলজাররা এই যাত্রায় অংশগ্রহণ করেছে। আর প্রায় 6 বছর এই মহাকাশযানে ক্রায়োজেনিক স্লিপে থাকার পর এখন তারা সকলেই জেগে উঠেছে, কারণ বর্তমানে তারা তাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে, মানে তারা প্যান্ডোরাতে পৌঁছতে চলেছে। এখানেই জ্যাক আমাদের জানায় তার একটি যমজ ভাই ছিল, যে RDA মানে রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন নামক একটি কোম্পানিতে সায়েন্টিস্ট হিসাবে কাজ করত। আর ওই কোম্পানি একটি বিশেষ ধরনের এক্সপেরিমেন্টের জন্য তার পিছনে অনেক টাকা খরচা করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই এক্সপেরিমেন্টে যোগ দেওয়ার আগেই ছিনতাইকারীদের হাতে তার ভাই মারা যায়। আর জ্যাক যেহেতু যমজ ভাই, তাই তার ভাইয়ের সাথে জেনেটিক্যালি মিল পাওয়ায় ওই কোম্পানি জ্যাককে প্রচুর অর্থের বিনিময়ে সেই এক্সপেরিমেন্টে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। আর জ্যাক তাদের প্রস্তাবে রাজি হয়ে মহাকাশযানের মাধ্যমে পাড়ি দিয়েছে প্যান্ডোরা উপগ্রহে ওই এক্সপেরিমেন্টে যোগ দেওয়ার জন্য। এরপর দেখা যায় ওই মহাকাশযানে থাকা প্রত্যেকটি সৈনিককে একটি স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশযান থেকে প্যান্ডোরায় নিয়ে যাওয়া হচ্ছে। এবার ওই স্যাটেলাইটের মধ্যে থাকাকালীন সেখানকার একটি অফিসার তাদেরকে জানায় প্যান্ডোরা মানে তারা যে উপগ্রহে এখন যাচ্ছে সেখানকার বায়ুমণ্ডল মানুষের জীবনকে সমর্থন করবে না। তাই সেখানে নাম্বার আগে সবাইকেই অক্সিজেন মাস্ক পরতে হবে, কারণ অক্সিজেন মাস্ক ছাড়া ওই উপগ্রহের বিষাক্ত বায়ুমণ্ডলে যে কোনো মানুষ 20 সেকেন্ডের মধ্যেই তার জ্ঞান হারাবে আর প্রায় 4 মিনিটের মধ্যেই সে মারা যাবে। তাই সকলেই যেন সাবধান থাকে। এবার ওই উপগ্রহের একটি নির্দিষ্ট জায়গায় অবতরণ করার টাইমে আমরা দেখতে পাই বিশাল বিশাল দৈত্যাকার কিছু মেশিন সেখানে মাটি খোঁড়ার কাজ করে চলেছে। এইবার কেন এইরকম একটি উপগ্রহে এত বড় বড় বেস বানানো হয়েছে আর কেনই বা এইসব মাটি খোঁড়ার কাজ চলছে সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। যাই হোক, নির্দিষ্ট জায়গায় অবতরণ করার পর সকলেই ওই সাইকেল থেকে নেমে দেশের ভিতরে রওনা হয়। আর জ্যাক যেহেতু পঙ্গু, তাই সে সকলের শেষে হুইল চেয়ারের মাধ্যমে তাদেরকে অনুসরণ করে। আর মনে মনে একটি কথা বলতে থাকে তার এই পঙ্গু অবস্থা থেকে সেও মুক্তি পেতে পারত, কিন্তু সেটা খুবই ব্যয়বহুল, যেটা এই টাইমে পৃথিবীতে উপার্জন করা খুবই কঠিন। যাই হোক, এরপর জ্যাক হুইল চেয়ারের মাধ্যমে ওই বেশের একটি সামরিক ব্রিফিংয়ে যায়, যেখানে কর্নেল মাইলস সদ্য সেখানে আসা সৈন্য এবং সাথে আসা কয়েকজন বেসামরিক লোককে ওই উপগ্রহ সম্বন্ধে কিছু লেকচার দিচ্ছেন। তিনি তাদেরকে মনে করিয়ে দেন যে তারা আর কেউ পৃথিবীতে নেই, এখন তারা সকলেই প্যান্ডোরাতে, যেখানে সবকিছুই পৃথিবীর থেকে আলাদা। সে জানায় এখানে বসবাসকারী মানুষের মতোই দেখতে উপজাতিদের নাভি বলা হয়, যাদের বিষাক্ত তীর 1 মিনিটের মধ্যে তোমাদেরকে মেরে ফেলবে, আর বিপরীতে তাদেরকে মারা খুবই কঠিন। শুধু প্যান্ডোরার উপজাতি না, এই দেশের বাইরে যা কিছু রয়েছে গাছপালা পশু পাখি সব কিছুই তোমাদেরকে মারার জন্য অপেক্ষা করছে। তাই প্রত্যেকটি পদক্ষেপে তোমাদেরকে সাবধান থাকতে হবে। সাথে এও জানায় যদিও আমার কাজ তোমাদের সকলকে বাঁচিয়ে রাখা, কিন্তু আমি জানি আমার পক্ষে এটা সম্ভব না। তাই তোমাদেরকে যদি বেঁচে থাকতে হয় তাহলে সঠিকভাবে প্যান্ডোরার নিয়ম মেনে চলতে হবে। এরপর দেখা যায় জ্যাক ওই স্থান থেকে পৌঁছায় একটি বিজ্ঞান ল্যাবে, যেখানে সে অবতার প্রোগ্রামের 2 সদস্য জীববিজ্ঞানী নর্ম এবং ডক্টর ম্যাক্সের সাথে পরিচিত হন। এখানে জ্যাকের সাথে সাথে আমরা সকলেই জানতে পারি এই উপগ্রহে যে উপজাতি বসবাস করে, মানে যাদেরকে নাভি বলা হয়, তাদের DNA এবং মানুষের DNA এক করে বিজ্ঞানীরা পুরোপুরি নাভিদের মতোই দেখতে একটি বডি তৈরি করেছে, যাদেরকে বলা হয় অবতার। আর তাদের এই প্রোগ্রামের মাধ্যমে একজন মানুষ তাদের নিজস্ব অবতারের সাথে লিঙ্ক করে ওই অবতারকে চালনা করতে পারবে। এখানে নিজস্ব অবতার কেন বললাম, আসলে যার DNA মাধ্যমে এই বডিগুলি তৈরি করা হয়েছে শুধুমাত্র সেই ব্যক্তি ওই বডিকে চালনা করতে পারবে। আর ঠিক এই কারণের জন্যই জ্যাকের ভাই মারা যাবার পর তার DNA এর সাথে মিল পাওয়ায় ওই কোম্পানি জ্যাককে এখানে এনেছে।
মানে জ্যাকের ভাইয়ের ডিএনএর মাধ্যমে এই বডিটি তৈরি করা হয়েছিল, যেটা করতে অনেক টাকা খরচা হয়েছে। কিন্তু সে মারা যাওয়ায় কোম্পানির ওই খরচা পুরোপুরি বিফলে যেত। তাই জ্যাকের এই সম্বন্ধে কোনো আইডিয়া না থাকলেও খরচা যাতে বিফলে না যায় তাই জ্যাককে এখানে আনা হয়েছে। এইবার বলি, প্রথমেই আমরা জেনেছি এই উপগ্রহে মানবজাতি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে যখন ওই অবতারগুলির মধ্যে কোনো মানুষ জেগে উঠবে তখন তারা অক্সিজেন মাস্ক ছাড়াই এই পুরো উপগ্রহে ঘুরে বেড়াতে পারবে। এরপর দেখা যায় এই বিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর ব্রেস অগাস্টিন একটি বিশেষভাবে ডিজাইন করা পরে জাগ্রত হন। এই যে পদগুলি দেখছেন এগুলির মাধ্যমে কোনো একটি মানুষ তার অবতারের সাথে সংযুক্ত হয়, মানে এই বক্সের মধ্যে ঘুমিয়ে থাকাকালীন সেই ব্যক্তি তার অবতারের মধ্যে জাগ্রত হয়। আর কেউ যদি এই বক্স ওপেন করে ফেলে তাহলে তার অবতার সঙ্গে সঙ্গে জ্ঞান হারাবে। যাই হোক, এরপর ডক্টর ব্রেস তার পর থেকে বেরিয়ে নাভি ভাষায় নর্মের সাথে কথা বলতে শুরু করে। আসলে সে যেহেতু এখানকার প্রধান তাই সে দেখার চেষ্টা করছিল বাকিরা এই বিষয়ে কতটা প্রস্তুত। নর্মের সাথে কথা বলা শেষ হলে তিনি জ্যাককে দেখেই বলেন তার ভাই টম ছিল পিএইচডি, যে এই প্যান্ডোরা মিশনের জন্য প্রায় 3 বছর প্রশিক্ষণ নিয়েছিল। কিন্তু জ্যাকের এই মিশন সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই, তাই তার কাছে এই মিশনের জন্য জ্যাকের কোনো প্রয়োজনই নেই। এই কথা শুনে জ্যাক ডক্টর গ্রেসকে বোঝানোর চেষ্টা করে সে একজন দ্রুত শিক্ষণবিদ, যে কোনো কিছু সে খুব তাড়াতাড়ি শিখতে পারে। কিন্তু ডক্টর গ্রেস তার কোনো কথা না শুনেই উপস্থিত হয় RDA কোম্পানির প্রতিনিধি, মানে এই সব কিছু কাজের মেন হেড মিস্টার পার্কার সেলফ্রিজের কাছে, আর তাকে জানায় জ্যাক নামের যে ছেলেটিকে সে তার কাছে পাঠিয়েছে সেই তার গবেষণার কোনো কাজেই আসবে না, কারণ তার কোনো সৈনিকের দরকার নেই, তার কাজের জন্য দরকার একজন সায়েন্টিস্ট। এই কথা শুনে পার্কার উত্তর দেয় জ্যাক তাদের জন্য খুবই লাকি একজন ব্যক্তি। কিন্তু কেন? সে জানায় জ্যাকের ভাই মারা যাওয়ার পর তার ডিএনএর সাহায্যে যে অবতার তৈরি করা হয়েছিল সেটা পুরোপুরি বিফলে যেত, কিন্তু জ্যাককে খুঁজে পাওয়ায় আমরা ওই অবতারটি ইউজ করতে পারবো। আর সঙ্গে পার্কার এও জানায় যে তাদের মূল উদ্দেশ্য কিন্তু এই সায়েন্স এক্সপেরিমেন্ট না, তারা পৃথিবী থেকে এত দূরে এই উপগ্রহে এসেছে একটি বহু মূল্যবান খনিজ আনঅবটেনিয়াম খনন করার জন্য, যা 1 কিলোর দাম পৃথিবীতে প্রায় কয়েক মিলিয়ন ডলার। আসলে মুভিতে যে টাইম দেখানো হয়েছে সেটা 2154 সাল, যখন পৃথিবীর প্রায় সমস্ত শক্তি নষ্ট হয়ে গেছে। আর এই কারণেই বিভিন্ন শক্তির উৎস খোঁজার জন্য সায়েন্টিস্টরা বিভিন্ন দিকে রওনা হয়েছে। আর এই প্যান্ডোরাতে আনঅবটেনিয়াম খুঁজে পেয়েই তারা এখানে সেই খনিজ খনন করার কাজে লেগে পড়ে। কিন্তু প্রবলেম হলো এখানকার আদিবাসীরা তাদের ওই খনন কার্যের জন্য মারা যাচ্ছে, যে কারণে তারা মানব জাতিকে একদমই সহ্য করতে পারে না। আর ঠিক এই কারণেই এই কোম্পানি অবতার প্রোগ্রাম চালু করেছে, যাতে কিছু মানুষ তার অবতারের মাধ্যমে ওই উপজাতি মানে নাভিদের সাথে কথা বলে তাদের হৃদয় ও মন জয় করতে পারে, যাতে তাদের কাজে নাভিরা বিরোধিতা না করে সহযোগিতা করে। এইবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন এই অবতার প্রোগ্রাম। যাই হোক, এবার পরের দিন সকালে ওই সায়েন্স ল্যাবেই দেখা যায় জ্যাক এবং নন প্রথমবারের মতো তাদের অবতারের সাথে সংযুক্ত হওয়ার জন্য তৈরি হয়। তারা একটি বক্সের মধ্যে ঢোকার কয়েক মুহূর্তের মধ্যেই তাদের অবতারগুলির মধ্যে জাগ্রত হয়ে ওঠে। এবার জ্যাক তার অবতারের মধ্যে আসার পরেই যখন দেখতে পায় সে তার পা পুনরায় নাড়াচাড়া করতে পারছে তখন সে খুবই আনন্দিত হয়। আর সেই আনন্দে জ্যাক ওই রুম থেকে সোজা বাইরে বেরিয়ে যায়। ওই গবেষণাগারের সমস্ত কর্মীরা তাকে আটকানোর চেষ্টা করলেও সবাই ব্যর্থ হয়। এবার রুম থেকে বাইরে বেরিয়ে সে একটি বিনোদনমূলক এলাকা খুঁজে পায়, যেখানে তার মতো অনেক অবতাররা খেলাধুলো করছে, মানে এরাও এই এক্সপেরিমেন্টের মাধ্যমে তৈরি। এখানেই বলে রাখি, নাভি উপজাতিরা প্রায় 10 ফুটের বেশি লম্বা হয়, আবার কখনো কখনো 12 ফুটের কাছাকাছিও হয়ে থাকে। মানুষের চেয়ে অনেক শক্তিশালী এবং তাদের একটি করে লেজও রয়েছে, তাই তাদের মতো সামঞ্জস্য বজায় রেখে এই অবতারগুলিও ঠিক একই রকমের তৈরি করা হয়েছে। যাই হোক, এখানেই ডক্টর গ্রেস মানে যে তাদের এই প্রোগ্রামের মেন সায়েন্টিস্ট, সে তার অবতারের মাধ্যমে জ্যাকের অবতারের সাথে দেখা করে। আর এখানেই জ্যাক বুঝতে পারে ডক্টর গ্রেস মানুষ হিসেবে খুব কঠিন হলেও তার অবতার কিন্তু খুব ভালো মেজাজে, যে তার সাথে কথা বলে তাকে একটি ব্যারাকে নিয়ে গিয়ে সেখানে বিশ্রাম নিতে উৎসাহিত করে। কিন্তু জ্যাক ঘুমোতে যাওয়ার আগেই তার চুলের ডগায় থাকা এক গুচ্ছ স্নায়ু পরিদর্শন করে, যেটা দেখে সে খুবই অবাক হয়। এরপর দেখা যায় তার অবতার যখন ঘুমিয়ে পড়ে তখনই তাদের লিঙ্কটি ভেঙে যায় এবং জ্যাক ওই বক্সের মধ্যে পুনরায় তার মানব শরীরে জেগে ওঠে। এরপর জ্যাক তাদের পাইলট ট্রুডির সাথে কথা বলে, মানে জ্যাক ও নর্ম তাদের অবতারের মধ্যে উদয় হয়ে যে হাওয়াই জাহাজের মাধ্যমে এই উপগ্রহের এদিকে ওদিকে ঘুরে বেড়াবে সেটা এই মহিলাই চালাবে। আর জ্যাকের দায়িত্ব ওই হাওয়াই জাহাজের দরজায় একটি বন্দুকধারী হিসেবে কাজ করা। যাই হোক, এখানে মিস ট্রুডি জ্যাককে জানায় তাদের কর্নেল তাকে তার সাথে দেখা করতে বলেছে। ফলে এরপরেই দেখা যায় জ্যাক সেই কর্নেলের সাথে দেখা করে, যে এখানে আসার একদম প্রথম অবস্থাতেই তাদেরকে লেকচার দিয়েছিল। এবার কর্নেলের সাথে দেখা করার পরেই কর্নেল তাকে জানায় তিনি জ্যাকের সার্ভিস রেকর্ড দেখেছেন, যা তাকে খুবই মুগ্ধ করেছে।
মানে জ্যাক নেভিতে থাকাকালীন যেসব যুদ্ধে অংশগ্রহণ করেছে সেগুলি সত্যি খুব ভয়ানক ছিল। এখানে ওই কর্নেল তাকে জানায় তার কাছে এই সায়েন্স প্রজেক্ট একদম বেকার মনে হয়। আসলে সে যেহেতু একটি সোলজার, তাই তার কাছে সায়েন্সের এই প্রোগ্রামের কোনো দাম না থাকাটাই স্বাভাবিক। কিন্তু জ্যাককে তিনি জানান, আমি চাই তুমি ওই নাবিদের সাথে মিলে তাদের আদব কায়দা অর্জন করে তাদের মধ্যে থেকে আমাদেরকে খবর দাও কিভাবে আমরা তাদের থেকে সাহায্য পেতে পারি। আর যদি তারা সাহায্য না করতে চায় তাহলে কিভাবে আমরা তাদেরকে আমাদের সামনে থেকে সরাতে পারি সেই রাস্তা জানার চেষ্টা করো। এই কথা শুনে জ্যাক জানতে চায়, তাহলে আমি কি ডক্টর গ্রেসের টিমে নাকি আপনার টিমে? কর্নেল জানায়, তুমি একজন সৈনিক, তুমি নামমাত্র ওই সায়েন্স প্রজেক্টের মেম্বার, কিন্তু রিপোর্ট তুমি আমাকেই করবে। আর তুমি যদি আমাকে এই বিষয়ে হেল্প করো তাহলে পৃথিবীতে ফিরেই আমি তোমার এই পা দুটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই কথা বলে কর্নেল একটি বড় এএমপি স্যুট আরোহণ করে সেখান থেকে বিদায় নেয়। পরের দিন দেখা যায় জ্যাক, গ্রেস এবং নন তাদের অবতারের সাথে পুনরায় যুক্ত হয়ে ট্রুডির হাওয়াই জাহাজের মাধ্যমে তাদের বেস থেকে বাইরে বেরিয়ে প্যান্ডোরার পৃষ্ঠের উপর দিয়ে উঠতে শুরু করে, যে দৃশ্যটি সত্যি দুর্দান্ত। এরপর তারা একটি নির্দিষ্ট জায়গায় অবতরণ করে, যেখানে গ্রেস এবং নন সেখানেই থাকা কিছু উদ্ভিদের নমুনা সংগ্রহ করতে শুরু করে। আর জ্যাক তার চারপাশের এইরকম দৃশ্যে বিভ্রান্ত হয়ে কিছুটা সাইড একটি ফুল খেতে এসে উপস্থিত হয়। জ্যাক লক্ষ্য করে ওই ফুলগুলিতে হাত দিলেই সেগুলি নিমেষেই সংকুচিত হয়ে পুরোপুরি ছোট হয়ে যাচ্ছে, কিন্তু নিমেষেই তার সামনে একটি বিপদ এসে দাঁড়ায়। ওই উপগ্রহেরই হাতুড়ির মতো মাথা হলো একটি প্রাণী ঠিক জ্যাকের সামনে এসে উপস্থিত হয় এবং দেখে মনে হয় সে তাকে এখনই আক্রমণ করবে। ইতিমধ্যেই গ্রেস সেখানে উপস্থিত হয়ে তাকে বলে সে যেন তার উপর গুলি না চালিয়ে পুরোপুরি চুপচাপ দাঁড়িয়ে থাকে, না হলে ওই প্রাণীটি রেগে গিয়ে সদল বলে তাদের উপর হামলা করবে। ফলে জ্যাক গ্রেসের কথা শুনে গুলি না চালিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পায় ওই প্রাণীগুলি পিছু হটতে শুরু করেছে। কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে ওই প্রাণীগুলি পিছু হটার কারণ তার পিছনে এসে হাজির হয়েছে প্যান্থারের মতো দেখতে একটি বিশাল আকার জন্তু, আর তার ভয়েই তারা পিছু হটেছে। ডক্টর গ্রেস ওই জন্তুটিকে দেখা মাত্রই জ্যাককে জানায় যত দ্রুত সম্ভব এখান থেকে পালাও। এবার ওই জন্তুর তাড়া খেয়েই জ্যাক তার বন্দুক, ব্যাকপ্যাক সবই হারায়, এমনকি তার দল থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। আর শেষমেশ ওই জন্তুটির পিছু ছাড়াতে গিয়েই এক প্রকার বাধ্য হয়ে একটি জলপ্রপাতের মধ্যে ঝাঁপ দেয়। অন্যদিকে জ্যাকের বাকি মেম্বাররা তাকে এখনো খুঁজছে, কিন্তু ট্রুডি মানে পাইলট সবাইকে জানায় এখন রাত হয়ে গেছে, আর এই রাতের মধ্যে এই রকম অপারেশনের কোনো অনুমতি তার কাছে নেই, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বেশে ফিরতে হবে। এই কথা শুনে ডক্টর গেস জানায় জ্যাকের অবতার ওই জঙ্গলের মধ্যে কিছুতেই সার্ভাইভ করতে পারবে না, সে আজ রাতের মধ্যেই মারা যাবে। এদিকে রাত হয়ে আসতে দেখে জ্যাক একটি লাঠির একটি দিক ধারালো করে কোনোভাবে সেখান থেকে বেরোনোর চেষ্টা করতে শুরু করে, কিন্তু ঠিক এই টাইমে আমরা দেখতে পাই একজন নাভি গাছের উপর থেকে জ্যাককে লক্ষ্য করে একটি তীর ছুটতে চলেছে, কিন্তু ইথিয়ারিয়াল নামক একটি ছোট্ট আলোকিত প্রাণী তার তীরের উপরে এসে বসায় সে জ্যাককে তীর মারার সিদ্ধান্ত ত্যাগ করে। পরে অবশ্য আমরা জেনেছি এই যে আলোকিত প্রাণীটি দেখছেন নাভি উপজাতিরা বিশ্বাস করে এটা খুবই পবিত্র একটি গাছের বীজ, তাই যাদের আত্মা খুবই শুদ্ধ এই বীজগুলি তাদেরকে সব সময় চিহ্নিত করে দেয়, আর এই কারণেই ওই নাভি জ্যাককে তীর মারার সিদ্ধান্ত ত্যাগ করে। এবার রাত হয়ে আসায় জ্যাক কিছু ভাইপার নেকড়েদের সামনাসামনি হয়। জ্যাক কোনো ক্রমে তার হাতে থাকা ওই লাঠির একটি প্রান্ত দাহ পিচের মতো কোনো একটি তরলে ডুবিয়ে তাতে আগুন জ্বালিয়ে নেকড়েদের বিরুদ্ধে মশাল হিসেবে ব্যবহার করে, কিন্তু তাও ওই প্রাণীগুলি জ্যাকের উপর আক্রমণ করে। জ্যাক ও পাল্টা লড়াই করে তাদের কয়েকজনকে আহত করে, কিন্তু ওই নেকড়েদের সংখ্যা এতই বেশি ছিল যে জ্যাক ক্ষণিকের মধ্যেই তাদের কাছে পরাস্ত হয়ে পড়ে। এই টাইমেই দেখা যায় যে তীরন্দাজ জ্যাককে পর্যবেক্ষণ করছিল সে ওই স্থানে উপস্থিত হয়ে জ্যাককে নেকড়েদের হাত থেকে উদ্ধার করে। এরপরেই দেখা যায় জ্যাক তাকে জানায়, আমি জানি আপনি আমার কথা কিছুই বুঝবেন না, কিন্তু তাও আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু ওই নাভি জ্যাকের কোনো কথা না শুনেই সেখান থেকে এগিয়ে যেতে শুরু করে, ফলে নিরুপায় হয়ে জ্যাক তাকে অনুসরণ করে, যেটা দেখে ওই নাভি তাকে আঘাত করে জানায় যেটা হলো সেটা একদমই ঠিক হলো না। আসলে জ্যাককে বাঁচাতে গিয়ে সেও কিছু নেকড়েকে হত্যা করেছিল, তাই সে জানায় তোমার কারণেই ওই সমস্ত পশুগুলি মারা গেল, আর এটা পুরোপুরি তোমার ভুলের জন্য হয়েছে। জ্যাকও তার এই কথায় সম্মতি জানিয়ে জানায়, হ্যাঁ আমি মানছি আমার ভুলের জন্যই এটা হয়েছে। কিন্তু জ্যাক সাথে ওই নাবিকে এও জানায় যদি এরকমই মনে হয় তাহলে তুমি আমাকে কেন বাঁচালে। এর উত্তরে ওই নাবি তাকে জানায় আপনার হৃদয় খুবই শক্তিশালী, কোনো ভয় নেই, কিন্তু খুবই বোকা। এরপর সে আবারও সেখান থেকে চলে যেতে শুরু করে, আর জ্যাকও তাকে অনুসরণ করে। এইবার জ্যাককে পিছনে আসতে দেখে সে ক্রুদ্ধ হয়ে তাকে জানায় তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও, আমার পিছু নিয়ে তোমার কোনো লাভ নেই। এর উত্তরে জ্যাক জানায় সে তার সাহায্য চায়, তাদের আদব কায়দা শিখতে চায়, তাদের সাথে একসাথে থাকতে চায়। এই কথা শুনে ওই নাভি তাকে জানায় আকাশের মানুষদের কখনোই তাদের আদব কায়দা শেখানো যায় না,
ঠিক এই টাইমে আমরা দেখতে পাই সেই ছোট্ট ছোট্ট আলোকিত বীজগুলি পুনরায় সেখানে আবির্ভূত হয়ে জ্যাকের সারা শরীরে অবতরণ করে, যেটা দেখে ওই নাভি পুরোপুরি হতবাক হয়ে যায় এবং সে যে এতক্ষণ জ্যাকের উপর ক্ষুব্ধ ছিল এই দৃশ্য দেখে শান্ত হয়ে সে জ্যাককে তার সাথে আসতে বলে। কিন্তু যাওয়ার পথেই এক দল নাভি জ্যাককে বন্দি বানায়। এরপর দেখা যায় ওই দল জ্যাককে সঙ্গে নিয়ে উপস্থিত হয় তাদের কাবিলাতে, যেখানে জ্যাককে ওই কাবিলার রাজা ইটুকান এবং রানী মোয়াটের সামনে উপস্থাপন করা হয়। এখানেই আমরা জানতে পারি জ্যাককে যে ওই নেকড়েদের হাত থেকে বাঁচিয়েছে সে হলো এই কাবিলার রাজকুমারী নেইতিরি, আর যে দল জ্যাককে বন্দি বানিয়ে এখানে ধরে এনেছে তাদের নেতা হলো টিসুতে, যে পরবর্তী টাইমে এই কাবিলার রাজা হবে, মানে নেইতিরির সাথে তারই বিয়ে হবে বলে আশা করা হচ্ছে। যাই হোক, এখানে উপস্থিত হয়ে জ্যাক সকলকে উদ্দেশ্য করে জানায় সে একজন যোদ্ধা, আর এখানে তার আসার উদ্দেশ্য হলো সে তাদের আদব কায়দা শিখতে চায়। এই কথা শুনে ওই কাবিলার রানী মোয়াট, যিনি শুধু এই কাবিলার রানী না সাথে এই কাবিলার সকলের ধর্মগুরু, মানে তাদের পবিত্র দেবী এবার মতামত তিনি সবার কাছে তুলে ধরেন। এখানে তিনি জ্যাকের বুকে একটি কাঁটা গেঁথে তার রক্তের স্বাদ নেয়, আর হয়তো এর মাধ্যমেই বুঝতে পারেন জ্যাক পুরোপুরি সত্যি কথা বলছে। তাই তিনি নিজের মেয়ে নেতিরিকেই দায়িত্ব দেয় জ্যাককে তাদের রীতিনীতি শেখানোর জন্য। এরপর দেখা যায় তাদের একটি ধর্মীয় রীতি সম্পূর্ণ করে জ্যাককে তার বিছানায় নিয়ে আসা হয়, যেটা তাদের হোম ট্রির একটি বিশেষ ধরনের পাতা বিশ্রাম নেওয়ার টাইমে, যা তাদেরকে দুদিক থেকে ঘিরে রাখে। এবার হোম ট্রি কেন বললাম, আসলে এই কাবিলার প্রত্যেকেই একটি বড় গাছে বসবাস করে। বড় গাছ বলতে স্বাভাবিকের থেকে অনেক 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 বড়। যাই হোক, এইবার জ্যাক তার অবতারের শরীরে ঘুমিয়ে পড়ার পরেই সে তার মানব শরীরে জাগ্রত হয়ে ওঠে, আর মানব শরীরে আসার পরেই যখন সকলে তার থেকে ওই সমস্ত ঘটনা শুনে, তখন সেখানকার বিজ্ঞানীরা থেকে শুরু করে সামরিক এবং কর্পোরেট প্রতিনিধিরা সকলেই তার কাজে খুবই আনন্দিত হয়। এরপর ওই কোম্পানির মেন হেড মিস্টার পার্কার জ্যাককে জানায় ওই কাবিলা যে হোম ট্রিতে বসবাস করে সেই গাছের নিচে প্রচুর পরিমাণে আনঅবটেনিয়াম রয়েছে, যে খনিজ পদার্থের জন্যই তারা এই উপগ্রহে এসেছে। তাই সে চায় জ্যাক ওই কাবিলার সাথে কথা বলে কোনোভাবে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে, যাতে এই সব বুলডোজার নিয়ে তারা সেখানে মাটি খনন করে আনঅবটেনিয়াম হাসিল করতে পারে। এই কথা শুনে জ্যাক জানতে চায় তারা যদি রাজি না হয়, তখন সেখানে উপস্থিত কর্নেল জানায় রাজি না হলে কিছুই করার নেই, তাহলে আমরা তাদেরকে মেরেই এই কাজ সম্পন্ন করব। এই কথা শুনে জ্যাক জানায় ঠিক আছে, আমি ট্রাই করব তাদেরকে এই ব্যাপারে বোঝানোর। কর্নেল তাকে বলে তোমার কাছে মাত্র 3 মাস টাইম আছে, এর মধ্যে তুমি যা করার করতে পারো, তারপর আমরা সোজা বুলডোজার নিয়েই সেখানে উপস্থিত হব। পরবর্তী দৃশ্যগুলিকে দেখা যায় জ্যাক তার অবতারের শরীরে উদয় হয়ে নেতিরির সাথে তাদের আদব কায়দা শিখতে শুরু করে, আর প্রত্যেক দিনই মানব শরীরে ফিরে সেই দিনের সমস্ত ঘটনা ভিডিওর মাধ্যমে রেকর্ড করতে থাকে। নেতিরি জ্যাককে জানায় নাভিদের জন্য ঘোড়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রাণী, তাই তাকে ঘোড়া চালানো শিখতেই হবে। নেতিরি তাকে দেখিয়ে দেয় তাদের চুলের ডগায় যে স্নায়ু আছে সেটা ওই ঘোড়ার সাথে সংযুক্ত করতে হবে, আর তারপরেই সে ঘোড়াটিকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু জ্যাক ঘোড়া চালাতে গিয়ে ব্যর্থ হয়। শুধু ঘোড়া না, প্রথম সে অনেক কাজেই ব্যর্থ হয়, যে কারণে নেটিরি প্রায়শই তাকে মূর্খ বলে উল্লেখ করে। যাই হোক, এদিকে জ্যাকের মানব শরীর কর্নেল এবং পার্কারকে ওই দৈত্যাকার হোম ট্রি সম্বন্ধে রিপোর্ট করে। ওই 1000 ফুট লম্বা গাছের গঠন কিরকম, কিভাবে ওই কাবিলা তার মধ্যে বসবাস করে, এইসব। আর এই রিপোর্ট পাওয়ার পরেই কর্নেল ওই গাছ কিভাবে ধ্বংস করতে পারে তার একটি পরিষ্কার অনুমান করতে পারে। কিন্তু জ্যাক তাদেরকে এখনই কিছু করতে বারণ করে অনুরোধ করে তাকে যেন ওই কাবিলার সাথে কথা বলার সুযোগ দেওয়া হয়, যাতে জ্যাক তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে অন্য কোথাও নিয়ে যেতে পারে। এদিকে ডক্টর ব্রিজ অনুমান করে কর্নেল এবং পার্কার শুধুমাত্র তাদের কাজ হাসিল করার জন্যই জ্যাককে কারসাজি করছে। সেই কারণে সে তার সায়েন্স বেস তাদের থেকে আলাদা করে বাইরে কোথাও নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপরেই দেখা যায় তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একটি হাওয়াই জাহাজের মাধ্যমে তারা হাজির হয় একটি প্রত্যন্ত অঞ্চলের বিশাল ভাসমান দ্বীপে। এবার ভাসমান দ্বীপ কেন বললাম, আসলে এই নির্দিষ্ট জায়গাতে যে সমস্ত দ্বীপ রয়েছে সেগুলি প্রত্যেকটি আকাশে ভেসে বেড়াচ্ছে। যাই হোক, ওদিকে জ্যাকের অবতার নেইতিরির সাথে ট্রেনিংয়ে ব্যস্ত, আর জ্যাক ব্যস্ত তার মানব শরীরে ফিরে সমস্ত কিছু ভিডিও ব্লকে রেকর্ড রাখতে। এইভাবে কিছুদিন ট্রেনিং সম্পন্ন করার পর নেইতিরি জ্যাকের সামনে ইক্রান্ত নামক একটি বিশাল পাখিতে চড়ে তাকে জানায় প্রত্যেকটি নাভিকেই এইরকম একটি করে ইক্রান্ত বশ করতে হয়, আর এই পাখিগুলি তাদের জীবনে একজনেরই মাত্র বশ মানবে, আর সেই একমাত্র তার সাথে উড়ে বেড়াতে পারে। এই কথা শুনে জ্যাক তার কাছে জানতে চায় এই পাখি সে কবে বশ মানাবে। নেইতিরি তাকে জানায় যখন সে এর যোগ্য হয়ে উঠবে একমাত্র তখনই এটা করা সম্ভব। যাই হোক, এইভাবে দিন কাটতে কাটতে জ্যাক ওই কাবিলার সাথে কথা বলে ডক্টর ব্রেসের অবতারকেও তাদের মধ্যে এন্ট্রি করিয়ে নেয়, যে ওই কাবিলার মধ্যে উপস্থিত হয়ে ছোট ছোট বাচ্চাদের প্রশিক্ষণ দিতে শুরু করে। এর কিছুদিন পর দেখা যায় নেতিরি নিজেই জ্যাককে জানায় সে এখন তাদের একটি গুরুত্বপূর্ণ নিয়ম পালনের জন্য প্রস্তুত। কিন্তু কি সেই নিয়ম?
কিছুক্ষণ আগেই নেইতি রিজে তাকে জানিয়েছিল প্রত্যেকটি নাবিকেই একটি করে ইকরান চুজ করতে হয়, সেই টাইম এখন এসে গেছে। ফলে জ্যাককে সঙ্গে নিয়েই নেইতি রি সুতে এবং অন্য দুজন প্রশিক্ষণ প্রার্থী একটি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গে উপস্থিত হয়, যেখানে ওই পাখিগুলির রাজত্ব। আর সেখান থেকেই তাকে একটি পাখি চয়েস করতে হবে। এখানে দেখা যায় জ্যাক অনেক কষ্টে একটি পাখিকে বস বানিয়ে তার উপর চড়ে বসে এবং ওই ইকরানকে নিয়েই সে সেখান থেকে উঠতে শুরু করে। নেইতিরিও তার সাথে রওনা হয়, আর উঠতে উঠতে তারা একসাথে ট্রি অফ সোলস এর কাছে উপস্থিত হয়, যেটা প্রত্যেকটি নাবিদের কাছে সবচেয়ে পবিত্র স্থান। কিন্তু এখানে হঠাৎই একটি বিশাল আকার লাল রঙের পাখি তাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু কোনো ক্রমে তারা দুজনেই ওই দানবাকৃতি পাখিটির পিছু চালায়। তারপর তারা তাদের হোম ট্রিতে ফিরে নেইতিরি ওই দানবাকৃতি পাখিটির একটি কঙ্কাল দেখিয়ে জানায় ওই পাখিটিকে তারা তরুক বলে ডাকে। সাথে এও জানায় তার পিতামহের দাদা শেষবারের মতো ওই তরুককে বস বানিয়েছিল। আর নাভিদের ইতিহাসে এখনো পর্যন্ত 5 জনই মাত্র তরুককে বস বানাতে পেরেছে। আর যারা তরুককে বস করতে পারে তারা তাদের নামের সাথে তরুক উপাধি অর্জন করে এবং সব থেকে বড় শক্তিশালী যোদ্ধা হিসেবে পরিচিত হয়। এরপর জ্যাক যখন তার মানব শরীরে ফিরে আসে, সে তখন নিজে থেকেই উপলব্ধি করে এই দুনিয়া আর তার কাছে ভালো লাগছে না। তার কাছে এখন তার অবতারের দুনিয়ায় প্রিয় বলে মনে হচ্ছে। পরবর্তী সিনে দেখা যায় কর্নেল জ্যাকের সাথে দেখা করে তাকে জানায়, তোমার 3 মাস কন্ট্রিক, তুমি যা করার করেছো, এবার তোমার পৃথিবীতে ফেরার পালা। কিন্তু তুমি টেনশন নিও না, আমি আমার কথা মতো তোমার পা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে রেখেছি। এই কথা শোনার পর জ্যাক তাকে জানায় সে এখনই পৃথিবীতে ফিরতে চায় না, সে এর শেষ দেখেই যেতে চায়। সে জানায় আর কিছুদিনের মধ্যেই একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে সে ওই কাবিলারে একজন হয়ে উঠবে, আর তারপরেই সে তাদের সাথে কথা বলে তাদেরকে সেখান থেকে সরানোর ব্যবস্থা করতে পারবে। ফলে কর্নেল অনিচ্ছা সত্ত্বেও তাকে জানায় ঠিক আছে, যা করার তাহলে খুব তাড়াতাড়ি করো। পরবর্তী সিনে দেখা যায় জ্যাকের অবতার একটি নাভি অনুষ্ঠানে যোগ দেয়, যার মাধ্যমে সে ওই কাবিলার একজন হয়ে ওঠে। এরপর নেতিরি জ্যাককে একটি বিশেষ জায়গায় নিয়ে গিয়ে জানায় এটা তাদের সকলের প্রার্থনার জায়গা, যেখানে তারা গাছের সাথে বন্ধন তৈরি করে তাদের পূর্বপুরুষের আওয়াজ শুনতে পায়। যাই হোক, এখানেই নেতিরি জ্যাককে বলে সে এখন যেহেতু তাদেরই একজন, তাই এখন সে তার নিজের জন্য গাছ থেকে একটি ধনুক তৈরি করতে পারে এবং এই কাবিলা থেকে নিজের জন্য একটি মহিলাকেও বেছে নিতে পারে। যে কথা শুনে জ্যাক নেতিরিকে বলে সে ইতিমধ্যেই তাকে বেছে নিয়েছে এবং নেতিরিও তাকে জানায় সেও তাকে বেছে নিয়েছে। এরপর তারা দুজনে একে অপরের প্রতি রোমান্টিক্যালি আকৃষ্ট হয়ে সঙ্গমে লিপ্ত হয়, আর শেষমেশ ওই গাছের নিচেই একসাথে ঘুমিয়ে পড়ে। ফলে জ্যাক আবারও ল্যাবে তার মানব শরীরে জেগে ওঠে। এইবার সকালে নেতিরি কিছু গাছপালা ভাঙার আওয়াজ পেয়ে জেগে উঠে দেখতে পায় মানব জাতি তাদের বড় বড় বুলডোজারের মাধ্যমে সেখানে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। নেতিরি জ্যাককে বাঁচানোর জন্য তাকে ডাকতে শুরু করে, কিন্তু জ্যাক যেহেতু এই টাইমে তার মানব শরীরে জেগে আছে, তাই তার অবতার কোনো সাড়াই দেয় না। ফলে নেতিরি কোনো ক্রমে জ্যাকের অবতারকে বাঁচানোর জন্য টেনিয়ে সেখান থেকে সরাতে শুরু করে। এর মধ্যেই আমরা দেখতে পাই জ্যাক ওই বক্সে প্রবেশ করে তার লিঙ্ক সম্পূর্ণ করলে সে আবারও তার অবতারের মধ্যে উদয় হয় আর চেষ্টা করতে শুরু করে ওই বুলডোজারগুলিকে থামানোর জন্য। কিন্তু সে যখনই দেখতে পায় ওই বুলডোজারগুলিকে সে কিছুতেই থামাতে পারছে না, তখনই সে নিরুপায় হয়ে একটি বুলডোজারের উপরে উঠে সেখানকার ক্যামেরা সিস্টেম ভেঙে দেয়। এরপর দেখা যায় কর্নেল তাদের বেশে ফিরে যখন ওই ক্যামেরা ভাঙার ফুটেজটি দেখে, তখনই সে ওই অবতারকে জ্যাক হিসেবে খুব সহজেই চিহ্নিত করে ফেলে। এদিকে মানবজাতি নাভিদের পবিত্র ভূমিতে হামলা করায় তারা তাদের হোম ট্রিতে উপস্থিত হয়ে ঠিক করে তারা মানবজাতির বিরুদ্ধে যুদ্ধ করবে। যে কথা শুনে সেখানে উপস্থিত ডক্টর ব্রেস এবং জ্যাকের অবতার তাদেরকে যুদ্ধ না করার জন্য বোঝাতে গেলে সুতে মানে যার সাথে নেইতির বিয়ে হওয়ার কথা ছিল সে জ্যাকের উপর আক্রমণ করে। আসলে সে জানতে পেরেছে জ্যাকের সাথে বর্তমানে নেইতির একটি সম্পর্ক তৈরি হয়েছে, তাই সে এমনিতেই তার উপর রেগে আছে। কিন্তু জ্যাক তাকে কোনো রকমের সাইড করে চিৎকার করে জানায় সে এখন তাদেরই একজন, এখানে তারও কথা বলার অধিকার আছে। কিন্তু হঠাৎ এখানে দেখা যায় জ্যাক এবং গ্রেস দুজনেরই অবতার এখানে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে, কারণ কিছুক্ষণ আগেই যে আমরা দেখেছিলাম কর্নেল জেনে গেছে জ্যাকের অবতার তাদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাই সে তাদের বেশি উপস্থিত হয়ে মানব শরীরের সাথে তাদের অবতারের লিঙ্ক বিচ্ছিন্ন করে দেয় আর তাদের বুলডোজারগুলি থামানোর চেষ্টা করার জন্য জ্যাককে গ্রেফতার করে। কিন্তু এরপরেও ডক্টর ব্রেস পার্কারকে জানায় তাদেরকে এখানে এইভাবে ফিরিয়ে আনাটা উচিত হয়নি। কিন্তু সেখানে উপস্থিত কর্নেল জ্যাকের একটি ভিডিও রেকর্ডিং দেখিয়ে সবাইকে বুঝিয়ে দেয় যে নাভিরা তাদের হোম ট্রি ছেড়ে কোনো দিনই যাবে না। আসলে জ্যাক ওই কাবিলার সাথে থাকতে থাকতে খুব ভালো রকম ভাবেই বুঝতে পেরেছিল মানব জাতির কাছ থেকে নাভিদের কোনো কিছুই পাওয়ার নেই, যে কারণে তারা মানব জাতির কথা শুনে তাদের বাসস্থান ছেড়ে সরে দাঁড়াবে। আর এটাই সে তার ভিডিওতে রেকর্ড করে রেখেছিল, যেটা এখন কর্নেলের হাতে। আর এটা দেখেই পার্কার এবং কর্নেল তাদের বিকল্প রাস্তা বেছে নেয়। কর্নেল জানায় সে তার সামরিক বাহিনী নিয়ে বোমার সাহায্যে ওই গাছ পুরোপুরি ধ্বংস করে দেবে।
যেটা জানার পরেই জ্যাক ও গ্রেস পার্কারকে রিকোয়েস্ট করে নাভিদের সাথে এরকম করাটা একদমই উচিত হবে না, কারণ ওই গাছ ধ্বংস করতে গেলে অনেক নাভি মারা যাবে। তাই তাদেরকে কিছুক্ষণ সময় দেওয়া হোক, যাতে তারা নাভিদেরকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে সরানোর চেষ্টা করতে পারে। আর শেষ পর্যন্ত তাদের কথায় পার্কার তাদেরকে 1 ঘন্টার জন্য টাইম দেয়। পরবর্তী সিনে দেখা যায় গ্রেস এবং জ্যাক দুজনেই যখন তাদের অবতারের শরীরে পুনরায় জাগ্রত হয় আর সমস্ত কাবিলার সামনে জ্যাক তার এখানে আসার আসল উদ্দেশ্য জানায়, মানে সে যে এখানে এসেছিল তাদেরকে এই জায়গা থেকে সরানোর জন্য সেটা জানায়, তখন সঙ্গে সঙ্গেই নেতিরি জ্যাককে প্রত্যাখ্যান করে এবং ওই কাবিলার বাকিরা তাদেরকে বন্দী বানায়। আর সকলে মিলে প্রস্তুতি নিতে শুরু করে মানব জাতির বিরুদ্ধে লড়াই করার জন্য। এতক্ষণে কর্নেলও তার সামরিক বাহিনী নিয়ে হাওয়াই জাহাজের মাধ্যমে সেখানে এসে উপস্থিত হয়েছে। আর সেখানেই তারা লক্ষ্য করে জ্যাক এবং গ্রেসের অবতারকে নাভিরা বন্দী করে রেখেছে। মানে কর্নেল এটা বুঝতে পেরে যায় যে তারা কথাবার্তা বলে কোনো সুরাহাই করতে পারেনি। তাই প্রথমেই কর্নেল কিছু স্মোক গ্রেনেড তাদের উপর নিক্ষেপ করে, যাতে প্রত্যেকটি নাভি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ ওই গাছটি ধ্বংস করলে সেখানে অনেক নাভি মারা যেতে পারে। কিন্তু নাভিরা সেখান থেকে পিছু হাঁটার বদলে তীরের সাহায্যে তাদের হাওয়াই জাহাজের উপর আক্রমণ করতে শুরু করে, যেটা দেখে কর্নেল বাধ্য হয়ে অর্ডার দেয় ওই গাছের উপর বোম চার্জ করার জন্য। আর তার অর্ডার পেয়েই ওই গাছে বোম চার্জ করার ফলে নিমেষেই ওই গাছটি মাটিতে লুটিয়ে পড়ে। আর এই কাজের ফলে ওই কাবিলার অনেকেই নিহত হয়। যখন নাভিদের দিশাহারা অবস্থা, ঠিক এইরকম টাইমেই ওই কাবিলার মহারানী মোয়াট জ্যাক এবং গ্রেসকে মুক্ত করে তাদেরকে সাহায্য করতে বলে। এরপর দেখা যায় নেতিরির বাবা ইতুকান ওই গাছের একটি বড় টুকরোর দ্বারা আঘাত পেয়ে সেখানেই মারা যায়, যেটা থেকে জ্যাক নেতিরির কাছে আসে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু সে পুনরায় জ্যাককে প্রত্যাখ্যান করে এবং তারা সকলে মিলে তাদের হোম ট্রি হারিয়ে ট্রি অফ সোলসের কাছে জড়ো হয়। অন্যদিকে দেখা যায় জ্যাক এবং গ্রেসকে ওই বক্স থেকে বের করে তাদেরকে বন্দী বানানো হয়। আর এই কাজ করতে সৈন্যদের বাধা দেওয়ার কারণে তাদের সাথে সাথে নর্মকেও গ্রেপ্তার করা হয়। এবার পাইলট ট্রুডি কখনোই চাইতো না নাভিদের সাথে এইরকমটা হোক, তাই সে চালাকি করে জ্যাক, গ্রেস এবং নর্মকে সেখানের বন্দী অবস্থা থেকে মুক্ত করে একটি হাওয়াই জাহাজের মাধ্যমে ওই বেস থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যেটা কর্নেল জানতে পেরেই তাদেরকে আটকানোর জন্য ওই হাওয়াই জাহাজে গুলি করতে শুরু করে, যার ফলে গ্রেস গুলির আঘাতে গুরুতরভাবে আহত হয়ে পড়ে। কিন্তু শেষমেশ তারা ওই জাহাজটি নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর দেখা যায় তারা তাদের সায়েন্স ল্যাব ওই হাওয়াই জাহাজের মাধ্যমে সেই জায়গা থেকে অন্য একটি জায়গায় নিয়ে যায়, যাতে কর্নেল তাদেরকে সহজে আর খুঁজে না পায়। এরপর জ্যাক আবারও তার অবতারের শরীরে ফিরে আসে, কিন্তু সে ভালো রকমই বুঝতে পারে এখন আর সে কিছুতেই ওই কাবিলার সামনাসামনি হতে পারবে না, কারণ জ্যাক এখন একজন বহিষ্কৃত, একজন এলিয়েন। কিন্তু তা সত্ত্বেও জ্যাক একটি সাহসী সিদ্ধান্ত নেয়, কারণ সে জানে তাকে এমন কিছু করতে হবে যার ফলে তার উপর নাবিদের আস্থা পুনরায় ফিরে আসে। এরপরই যেতে যায় সে তার বশ মারানো ওই পাখির সাহায্যে বেরিয়ে পড়ে তুরুক নামক ওই দানবাকায় পাখিদের খোঁজে। আর ভাগ্যক্রমে তুরুকের দেখা পেয়ে তার সাহসিকতার সাহায্যে সে তুরুককেও বশ বানায়। আর তারপর সোজা উপস্থিত হয় ট্রি অফ সোলসে, যেখানে বর্তমানে ওই কাবিলার সকলেই উপস্থিত আছে। এবার তরুককে জ্যাক সফলভাবে বশ বানিয়েছে এটা দেখেই সেখানে সকলেই অবাক হয়ে যায়, কারণ এখানে সকলেই জানে বড় কোনো যোদ্ধা ছাড়া তরুককে বশ মারানো কারোর পক্ষেই সম্ভব না। তাই এই অবস্থায় সবাই তাকে তাদের সর্বশ্রেষ্ঠ কিংবদন্তির চোখে দেখতে শুরু করে, আর নেতিরিও তার কাছে ক্ষমা চেয়ে তাকে গ্রহণ করে নেয়। এরপরই জ্যাক তাদেরকে জানায় ডক্টর ব্রেস গুরুতরভাবে আহত হয়ে মৃত্যুসজ্জায়, তাই তারা যেন তাকে হেল্প করে। ফলে মহারানী মোয়াট তার পুরো কাবিলাকে নিয়ে প্রস্তুতি শুরু করে গ্রেসের চেতনাকে পুরোপুরিভাবে তার অবতারের শরীরে স্থানান্তর করার কাজে। আসলে তারা বিশ্বাস করে তাদের দেবী এভা যদি চায় তাহলে অবশ্যই সে তার শরীর থেকে একেবারের মতো তার অবতারের শরীরে চলে আসবে। কিন্তু এখানে তাদের আচার অনুষ্ঠান চলাকালীন ওই প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার আগেই ডক্টর ব্রেস মারা যায়। আর চোখের সামনে ডক্টর ব্রেসকে মারা যেতে দেখে জ্যাক ক্রুদ্ধ হয়ে সেখানে উপস্থিত তার সকল কাবিলাদের জানায়, আর না, অনেক হয়েছে, এবার সময় এসেছে এই উপগ্রহে তাদের মতো যত কাবিলা আছে সকলকে বার্তা পাঠাও, তাদেরকে জানাও নিজেদের ভূমি বাঁচাতে গেলে তাদেরকে এখন এক হতে হবে। এই টাইমে টিস্যুতেও নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য জ্যাকের কথা সম্মতি জানায় এবং তাকে কথা দেয় সে তার সাথেই থাকবে। অন্যদিকে কর্নেল তাদের স্যাটেলাইট প্রোগ্রামের মাধ্যমে বুঝতে পারে ওই কাবিলাদের নাবিদের সংখ্যা হঠাৎ করে বৃদ্ধি পেতে শুরু করেছে। মানে জ্যাক যেহেতু এখন থরুককে বশ করেছে, তাই তার কথায় অন্য কাবিলার আদিবাসীরাও সেখানে হাজির হয়েছে তাদেরকে হেল্প করার জন্য। তাই কর্নেল সেখানে উপস্থিত সকলকে জানায় এইভাবে যদি তাদের সংখ্যা বাড়তে থাকে তাহলে আজ তারা 2000 থাকলেও খুব শীঘ্রই তারা 20,000-এ পরিণত হবে, আর তখন নাভিরাই আমাদের উপর হামলা চালাবে। তাই এই পরিণতি হওয়ার আগে আমরাই নাভিদের উপর আক্রমণ করব। আর আমরা যদি একবার ওই ট্রি অফ সোলস মানে তাদের পবিত্র আত্মার গাছকে ধ্বংস করে দিতে পারি তাহলে নাভিরা আর কখনোই ওই জায়গায় থাকবে না। তাই কর্নেলের নির্দেশেই তারা পুরোপুরি ভাবে তৈরি হতে শুরু করে পরের দিনই ওই স্থানে হামলা চালানোর জন্য।
অন্যদিকে দেখা যায় জ্যাক একদম একা ট্রি অফ সোলসের কাছে উপস্থিত হয়ে তার সাথে নিজের বন্ধন ঘটিয়ে দেবী এভাকে বলতে শুরু করে যে আমার স্মৃতি থেকে দেখুন কিভাবে মানবজাতি তাদের মাকে মানে পৃথিবীকে হত্যা করেছে, যেখানে মানবজাতির জীবন এখন পুরোপুরি ভারসাম্যহীন। আর এখন তারা মেতেছে এই উপগ্রহের ভারসাম্য নষ্ট করার জন্য, তাই দেবী এভা যেন তাদেরকে হেল্প করে। এই টাইমেই নেতিরি সেখানে উপস্থিত হয়ে তাকে শান্ত করে আর জানায় তাদের দেবী কখনোই কোনো একজনের উপর পক্ষপাতিত্ব করে না, তিনি সবসময় দেখেন কিভাবে সমস্ত জীবনকে সুরক্ষিত রাখা যায়। যাই হোক, পরের দিন সকাল দেখা যায় ওয়ার্নেল তার সামরিক বাহিনী নিয়ে বড় বড় হাওয়াই জাহাজের মাধ্যমে রওনা হয় ট্রি অফ সোলসের দিকে। আর জ্যাকও তার বাহিনী নিয়ে দুভাগে বিভক্ত হয়ে ওয়েট করতে শুরু করে তাদের জন্যই। আর যখনই কর্নেলের সামরিক বাহিনী সেখানে এসে উপস্থিত হয়, শুরু হয় নাভি এবং মানবজাতির মধ্যে লড়াই। আমি প্রতিবারের মতো এবারেও বলবো, এই রকম দৃশ্য মুখে বলে এক্সপ্লেন করা কখনোই সম্ভব না। এর মজা নিতে গেলে আপনাদেরকে ফুল মুভি অবশ্যই দেখতে হবে। যাই হোক, এই লড়াইয়ের এক পর্যায়ে দেখা যায় নাভিরা মানবজাতির অনেক জাহাজ ধ্বংস করে দিলেও তাদের অবস্থা পুরোপুরি দিশেহারা হয়ে যায়। কারণ এই লড়াইয়ে টিস্যুতে মারা যায়, নেতিরির ইক্রান্ত গুলিতে আঘাত পেয়ে মারা যায়, নর্মের অবতার মারাত্মকভাবে আহত হয় এবং সে তার মানব শরীরে ফিরে যায়। ট্রুডি জ্যাককে সাহায্য করার জন্য তার হাওয়াই জাহাজের সাহায্যে কর্নেলের বোম্বারশিপে হামলা করতে গিয়ে নিজেই ধ্বংস হয়ে যায়। আর এইসব দেখেই মনে হয় নাভিদের পক্ষে আর এই লড়াইটা চালিয়ে যাওয়া সম্ভব না। ঠিক এই মুহূর্তেই দেখা যায় ওই প্যান্ডোরার যত হিংস্র প্রাণী সবাই মানবজাতির উপর হামলা চালায়, যেটা দেখেই নেতিরি সঙ্গে সঙ্গে জ্যাককে জানায় দেবী এভা জ্যাকের প্রার্থনা শুনেছে, তাই স্বয়ং দেবী এই লড়াই তাদেরকে সাহায্য করছে। এই বলে নেতিরিও তাদের সাথে ওই লড়াই যোগ দেয়। আর জ্যাকও তার তরুকের সাহায্যে বেঁচে থাকা দুটি বড় জাহাজের উপর আক্রমণ করার জন্য এগিয়ে যায়। একটি জাহাজকে সে খুব সহজেই বোমের সাহায্যে ধ্বংস করে দিলেও কোয়ার্নেলের জাহাজকে ধ্বংস করতে গিয়ে কোয়ার্নেল তার উপর আক্রমণ করে, কিন্তু জ্যাক শেষ পর্যন্ত তার জাহাজটিকেও ধ্বংস করে দেয়। এবার কোয়ার্নেল তার জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার আগেই একটি এএমপি শুট করে ওই জাহাজ থেকে নিচে ঝাঁপ দেয়। এদিকে নেতিরি ওই হিংস্র জন্তুগুলির সাথে মানবজাতির বিরুদ্ধে লড়াই করার টাইমে তার সামনে এসে উপস্থিত হয় সেই প্যান্থার, কিন্তু প্যান্থারটি তাকে আঘাত না করে তার সামনে নতজানু হয়ে তার উপর সাওয়ারি করার জন্য ইশারা করে। ফলে নেতিরি তার উপর চড়েই রওনা হয় বেঁচে থাকা মানবজাতির মোকাবিলা করার জন্য। এদিকে কর্নেল ওই শুট করে নিচে নেমেই খুঁজে পায় ডক্টর গেসের সেই সায়েন্স ল্যাব, যেই ল্যাবের মধ্যে থেকেই জ্যাক তার অবতারের সাথে কানেক্ট হয়ে আছে। ফলে আর এক বিন্দু অপেক্ষা না করে কর্নেল সেই দিকে অগ্রসর হয় জ্যাককে হত্যা করার জন্য। ঠিক এই টাইমেই নেতিরি তার প্যান্থারের সাহায্যে সেখানে উপস্থিত হয় তার উপর আক্রমণ করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কর্নেল তার এএনপি শুটের সাহায্যে ওই প্যান্থারকে হত্যা করে এবং নেতিরি তার নিচে চাপা পড়ে যায়। এইবার কর্নেল যখন সেখানে আটকে থাকা নেতিরিকে হত্যা করতে যাবে, তার আগেই জ্যাকের অবতার সেখানে উপস্থিত হয়ে কর্নেলের সাথে লড়াই করতে শুরু করে। আর এই লড়াইয়ের মাঝেই কর্নেল জ্যাককে বলে, তুমি কি ভুলে গেছো তুমি আমাদেরই একজন? কিন্তু এবার তুমি বুঝবে নিজের জাতির সাথে বিশ্বাসঘাতকতা করার কি পরিণত হয়, কারণ এখন তোমার ঘুম থেকে ওঠার টাইম হয়েছে। এই বলেই কর্নেল ওই সায়েন্স ল্যাবের কাঁচ ভেঙে জ্যাকের ওই পথটি পুরোপুরি ওপেন করে দেয়, যে কারণে জ্যাকের সাথে তার অবতারের লিঙ্ক ভাঙতে শুরু করে। আর এই সুযোগকে কাজে লাগিয়েই কর্নেল খুব সহজেই জ্যাকের অবতারকে হারিয়ে দেয়। কিন্তু সে যখনই তাকে মারতে যায় তখনই নেতিরি নিজেকে মুক্ত করে কর্নেলকে তার তীরের সাহায্যে আঘাত করে, আর সেই তীরের আঘাতেই কর্নেল প্রাণ হারায়। যাই হোক, এদিকে ওই সায়েন্স ল্যাবের ক্ষতি হওয়ায় এই উপগ্রহের বিষাক্ত বাতাস ওই সায়েন্স ল্যাবের ভিতরে প্রবেশ করে, যার ফলে জ্যাক তার পর থেকে জেগে উঠেই শ্বাস না নিতে পেরে ছটফট করতে করতে মাস্ক পরার চেষ্টা করে, কিন্তু মাস্ক পরার আগেই সে তার জ্ঞান হারায়। ওদিকে নেতিরি জ্যাকের অবতারকে অজ্ঞান অবস্থায় দেখে ওই সায়েন্স ল্যাবের ভিতর প্রবেশ করে জ্যাককে অক্সিজেন মাস্ক লাগিয়ে হেল্প করে। আর প্রথমবারের মতো এই অবস্থায় তারা দুজন দুজনের মুখোমুখি হয়। পরবর্তী সিনে দেখা যায় প্যান্ডোরাতে তৈরি মানবজাতির ওই বেস থেকে বেশিরভাগ মানুষকে পৃথিবীতে ফেরত পাঠানো হচ্ছে, শুধুমাত্র হাতে গোনা কয়েকজন যেমন নম এবং ডক্টর প্যাটেলের মতো কিছু নির্দিষ্ট পৃথিবীর লোককে প্যান্ডোরাতে থাকার জন্য পারমিশন দেওয়া হয়। লাস্ট সিনে দেখা যায় জ্যাক তার সর্বশেষ ভিডিও রেকর্ড করে, যেখানে আমরা জানতে পারি সে তার ভালোর জন্যই তার অবতারের মধ্যে তার চেতনাকে পুরোপুরিভাবে স্থানান্তর করতে বেছে নিয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এখানে আমরা ঠিক সেই রকমই একটি আচার অনুষ্ঠান দেখতে পাই, যেমনটা আমরা ডক্টর গ্রেসের টাইমে দেখেছিলাম। জ্যাক ও তার অবতারকে পাশাপাশি শুইয়ে দেবী এভার মাধ্যমে জ্যাক পাকাপোক্তভাবে তার অবতারের মধ্যে জেগে ওঠে। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। জানি এই ভিডিওটি একটু বড় হয়ে গেল, তার জন্য আমি দুঃখিত, কিন্তু এই মুভিটি ছোট করে বানানো আমার পক্ষে সম্ভব হলো না। যারা এত দূর ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর যারা এই মুভিটি এখনো দেখেননি তাদের এই ভিডিও দেখে কি মনে হচ্ছে যে একবার হলেও এই মুভিটি দেখবেন, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই রকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য